মাধ্যমিকের প্রস্তুতির জন্য একটা বড় হাতিয়ার হচ্ছে এবিটি এর টেস্ট পেপার। তো এই টেস্ট পেপারকে ধরে তোমরা বিভিন্ন বিষয়ে প্র্যাকটিস করছো। তো আজকে আমরা এখান থেকে ইংরেজির একটা পেজ আলোচনা করব, পুরো পেজটাই আলোচনা হবে। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 127, 127 পৃষ্ঠা। এর আগের যে তিনখানা পেজ ছিল, এই সমস্ত পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা ভিজিট করনি, নতুন আছো, চ্যানেলের নামটাকে বা লোগোটাকে ক্লিক করো, দেখবে চ্যানেলটা খুলে যাবে। সেখানে প্লেলিস্টকে ক্লিক করবে, ক্লাস 10-এর ভিডিও বার করবে, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 127, পুরোটাই আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। পেজ নাম্বার 127 প্রথম একের জায়গাটা সিন প্যাসেজ দেওয়া আছে। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে, মানে এটা আমাদের লেসন নাম্বার 7 দ্য ক্যাট, ওখান থেকে নেওয়া। লাইনগুলোর পড়ে মানে বলছি না, সকলেরই তো পড়া আছে, তো সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করছি, মন দিয়ে শোনো। প্রথমেই এমসিকিউ আছে, এ দাগে দ্য ক্যাট অ্যাপিয়ার্স হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার সিট ডাউন টু, বিড়াল এসে হাজির হয় যখন পরিবারের সদস্যরা তারা বসে পড়ে কি করতে, না উত্তর 4 নম্বর অপশানে যাবে, হ্যাভ টি, যখন চা খেতে বসে। এখানে হ্যাভ টির কাছে বক্স নেই, তা বক্সে টিক মারলাম না, এই 4-এর মাথায় টিক মেরেছে, তার 4 নম্বর অপশানটা উত্তর হলো। আর বি দাগে দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ, বাড়িতে কোনো গেস্ট বা অতিথি এলে তার প্রতি বিড়ালের যে আচরণটা থাকে কেমন, না রুড, অভদ্র আচরণ করে। কারণ গেস্টের পায়ে আঁচড় লাগায়, সেখানে নখ দিয়ে জোরে একটা আঁচড় দিয়ে দেয়, তাই রুড, অভদ্র, অপশান নাম্বার 2-এ যাব। তারপরে সি দাগে বলেছে উইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেটস টায়ার্ড, উত্তর হবে। অতিথি যখন ঝুঁকে পড়ে বিড়ালের গায়ে একটু হালকা থাপ্পড় মেরে দেয় বা চড় একটু মানে হালকা একটু আদর করার মতো করে টোকা দেয়, তখন কিন্তু বিড়াল ওটা শুনে শুনে ক্লান্ত হয়ে যায় বা ওটা দেখে দেখে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড। আর ডি দাগে অন বিং রেকড ইন দ্য লেগ দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, যখন গেস্টের পায়ে মানে অতিথির পায়ে বিড়ালটা আঁচড় দেয়, তখন অ্যাকচুয়ালি গেস্ট অ্যাকচুয়ালি কী করতে চায়, সত্যিকারে কী করতে চায়, না সত্যিকারে সে বিড়ালটাকে লাথি মেরে বাইরে ফেলতে চায়, কিক দ্য ক্যাট, অপশান নাম্বার 2। ই দাগে দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফুড কেয়ারফুলি, বিড়াল ওই গেস্টের দেওয়া খাবারটাকে সংগ্রহ করে অত্যন্ত সতর্কভাবে, কেয়ারফুলি, অপশান নাম্বার 3। এবার বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বলেছে, টু গেট হিজ শেয়ার, তার ভাগটা পাওয়ার জন্য, ভাগটা পাওয়ার জন্য বিড়াল কি করে, শূন্যস্থানে এই কথা লিখে দেবে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স। 2-এর দাগেছে দ্য গেস্ট হ্যাজ দ্য পসিবিলিটি অফ গেটিং, মানে গেস্টের সম্ভাবনা আছে কি পাওয়ার, মানে ওই বাড়িতে এসে গেস্ট অ্যাকচুয়ালি কীটা পায়, উত্তরে শূন্যস্থানে লিখবে দ্য বেস্ট ফুড, সবচেয়ে ভালো খাবারটা। আর 3-এর দাগে ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার দ্য গেস্ট প্রিটেন্ডস দ্যাট, মানে অ্যাকচুয়ালি গেস্ট পায়ে আঁচড় খেয়েছে, তার কিন্তু রাগ দেখানোর কথা, কিন্তু রাগ দেখানোর পরিবর্তে গেস্ট কিন্তু অ্যাকচুয়ালি অভিনয় করে যে হি ওয়াজ ভেরি মাচ অ্যামিউজড, যেন সে খুব মজা পেয়েছে, এরকমটা তাকে অভিনয় করতে হয়। আর সি দাগে স্টেটমেন্ট আর রিজন দিয়েছে, মানে একদিকে ফলাফল একদিকে কারণ। ফলাফলের ঘরে দিয়েছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, বিড়াল বেশি করে আপন হওয়ার চেষ্টা করে ওই গেস্টের কাছে, কারণটা কি, না গেস্টকে সবচেয়ে ভালো খাবারটা দেওয়া হয়, তাই না। তাই রিজনের ঘরে লিখবে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, দ্য গেস্ট থেকে অফার পর্যন্ত। তারপর একটা রিজন দিয়েছে, আমাদেরকে স্টেটমেন্ট লিখতে হবে। রিজনের ঘরে দেওয়া আছে দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, মানে গেস্টের চোখে রাগ থাকে, তার সঙ্গে যন্ত্রণা থাকে, চোখে জল থাকে, এর ফলে কি হয়, এই ব্র্যাকেট দেওয়া অংশটা লিখবে স্টেটমেন্টের ঘরে, লিখবে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তাহলে হি অ্যাফেক্টস থেকে শুরু করে ইট ডাউন পর্যন্ত। 2-এর দ্বারা পোয়েম দিয়েছে, পোয়েমটার পড়ে মানে বলছে না, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল, মানে আমাদের ফেবেল কবিতা থেকে নেওয়া। লাইনগুলোর মানে তোমাদের সকলের জানা আছে, তাই প্রশ্নোত্তর আলোচনা সরাসরি করছি, মন দিয়ে শোনো। প্রথমে এমসিকিউ আছে, 1-এর দাগে দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই মানে কি, না ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। 2-এর দাগে অ্যাবাউট দ্য জাইগান্টিক সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কুরেল হ্যাজ নো ডাউট, মানে ওই মাউন্টেনে যে দৈত্যাকার আকৃতি, এটাকে নিয়ে কাঠবিড়ালি মানে কোনো সন্দেহ নেই। 3-এর দাগে দ্য মাউন্টেন, এটা উত্তর হবে মক্স অ্যাট দ্য স্কুইরেল, মানে পর্বত করছিলটা কি, না স্কুইরেলকে টিটকিরি করছিল, মজা করছিল, এমনকি তাকে কথা বলে আঘাত করছিল, তাই মক্স অ্যাট দ্য স্কুইরেল। 4-এর দাগে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর কম্বাইন্ড টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া এগুলোকে জোড়া লাগাতে হয় বছর এবং জগৎ তৈরি করার জন্য, এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। 2খানা কোশ্চান রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইট সেলফ অ্যান্ড দ্য মাউন্টেন, মানে ওই কাঠবিড়ালির মতামতটা কি, তাকে নিজেকে নিয়ে এবং পর্বতকে নিয়ে তার কি মতামত। উত্তরে তোমরা এই কথা লিখবে, লিখবে স্কুইরেল অপাইনস দ্যাট, OPINES, অপাইনস দ্যাট দ্য মাউন্টেন মে বি ভেরি বিগ বাট দ্য স্কুইরেল হ্যাজ অলসো এ সার্টেন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে স্কুইরেল মতামত দিচ্ছে যে হতে পারে মাউন্টেন অনেকটা বড় আকারে,
কিন্তু কাঠবেড়ালিরও একটা নির্দিষ্ট জায়গা আছে এই পৃথিবীতে। 2 দাগে আছে হাউ ডু ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয় কিভাবে। উত্তরে লিখবে ট্যালেন্টস ডিফার, ইট মিনস দ্যাট এভরিবডি হ্যাজ ডিফারেন্ট ট্যালেন্ট অ্যান্ড দে ক্যান ডু ডিফারেন্ট থিংস। তার প্রতিভা আলাদা আলাদা হয়, এই কথা অর্থ হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা প্রতিভা আছে এবং প্রত্যেকে আলাদা আলাদা কাজ করতে পারে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো মন দিয়ে। দ্য লাস্ট মাইগ্রেশন, এটা একটা শর্ট ফিল্মের নাম। অ্যান অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম, এটা একটা পুরস্কার বিজয়ী শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে। যে ফিল্মটা তৈরি করেছেন মাইক পান্ডে, তিনি একজন ডিরেক্টর বলতে পারো। ফেমাসলি ডেপিক্টেড দ্য জার্নি অফ এলিফ্যান্টস, এই শর্ট ফিল্মে দেখানো হয়েছে সুন্দরভাবে হাতিদের যাত্রা বা হাতিদের সফর ফ্রম বিহার টু ছত্তিশগড়, বিহার থেকে শুরু করে ছত্তিশগড় পর্যন্ত। ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার, বনের যে আগুন দাবানল এগুলোকে উপেক্ষা করে, সাহসিকতার সঙ্গে এগুলোকে অতিক্রম করে। অ্যান্ড দ্য হিউম্যান ইন্টারফিয়ারেন্স অ্যালং দ্য ওয়ে, এবং পথমধ্যে যে সমস্ত মানব অনধিকার প্রবেশ ঘটেছে, মানুষরা যে হস্তক্ষেপ করেছে, এগুলোকে তোয়াক্কা না করে হাতিদের যে সাহসী সফর সেটা তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মের মধ্য দিয়ে। 3 ডিকেডস লেটার, 3 দশক পরে, এ ফার মোর ট্র্যাজিক রিয়ালিটি ইজ আনফোল্ডিং ইন ছত্তিশগড়, 30 বছর পর দেখা যাচ্ছে আরও বেশি বিয়োগান্তক একটা দুঃখজনক একটা পরিণতি দেখা যাচ্ছে, খুলে আসছে বা উন্মোচন হচ্ছে কোথায়, ছত্তিশগড়ে। As the forested regions of the state succumb to the ongoing push for mining and large infrastructure projects, তো যেহেতু এই ছত্তিশগড়ের এই বনভূমিযুক্ত যে অঞ্চলগুলো এলাকাগুলো সেখানে প্রচুরভাবে ভুগছে বা কষ্ট পাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে কী হচ্ছে, বনটা ভিতর দিকে চলে যাচ্ছে, কারণ ওখানে খনি খোঁড়া হচ্ছে এবং প্রচুর বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন চলছে। এবার বন যেহেতু ভেতর দিকে সরে যাচ্ছে, মানে বনের আকার কমছে, তাই এলিফ্যান্টস ফাইন্ড দেমসেলফ ফোর্সড আউট অফ দ্য ন্যাচারাল হ্যাবিটেটস, ফলে হাতিগুলো বাধ্য হচ্ছে তাদের যে স্বাভাবিক বাসস্থান গভীর বন বা জঙ্গল সেখান থেকে তারা বেরিয়ে আসতে। দিস হ্যাজ রেজাল্টেড ইন এলিফ্যান্টস ভেঞ্চারিং ইন্টু হিউম্যান সেটেলমেন্টস, এর ফলে ফলাফল কী হচ্ছে না, হাতিরা সাহসিকতার সঙ্গে সাহস করে দুঃসাহসের সাথে তারা মানুষের যে বসবাসের জায়গা সেখানে ঢুকে পড়ছে। অ্যান্ড ইভেন মাইগ্রেটিং টু নেবারিং স্টেটস, আবার কখনো কখনো পার্শ্ববর্তী যে রাজ্যগুলো সেখানেও পৌঁছে যাচ্ছে। এ ডাইরেক্ট ফল আউট of this crisis is escalating human-elephant conflict in the region where Tuskers and tribal people have coexisted peacefully for centuries. এর একটা প্রত্যক্ষ ফলাফল হিসেবে যেটা দেখা যাচ্ছে যে মানুষের সঙ্গে হাতির যে মুখোমুখি দ্বন্দ্ব বা সংঘর্ষ সেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে, এবং এমন এমন এলাকায় বাড়ছে যেখানে হয়তো হাতি এবং আদিবাসী লোকেরা তারা রীতিমতো শান্তিপূর্ণভাবে একসঙ্গে মিলেমিশে বাস করতো, অর্থাৎ সেই এলাকায় মানুষের সঙ্গে হাতির যে সংঘর্ষ সেটা কিন্তু বেড়ে চলেছে। অ্যাকর্ডিং টু ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, ছত্তিশগড়ের যে বন বিভাগ এবং জলবায়ু বিভাগ তাদের কথা অনুযায়ী দ্য স্টেট হ্যাজ উইটনেসড ওভার 80% ডেথস ইন দ্য পাস্ট 6 ইয়ার্স, যে ছত্তিশগড় রাজ্য গত 6 বছরে 80%-এর বেশি মৃত্যু কিন্তু দেখেছে। অ্যাজ মেনি অ্যাজ 13 ডেথস ডিউ টু ইলেকট্রোকিউশন ওয়ার রিপোর্টেড ইন 2024 অ্যালোন, এবং 13টা মৃত্যু ঘটেছে শুধুমাত্র 2024 সালে, ওই একটা বছরে 13টা মৃত্যু ঘটেছে হাতির, এবং সেটা মূলত ইলেকট্রিকিউশনের কারণে, মানে কারেন্টের তার জড়িয়ে লেগে কারেন্ট শক খেয়েছে। দ্য স্টেট ইজ হোম টু অনলি 1% অফ ইন্ডিয়াজ এলিফ্যান্ট পপুলেশন, ভারতের মোট হাতির যে সংখ্যা তার মাত্র 1% হাতি ছত্তিশগড়ে বাস করে। মিতু গুপ্তা, আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের একজন মেম্বার, নাম হচ্ছে মিতু গুপ্তা, তিনি জানালেন যে দ্য কারেন্ট ক্রাইসিস ইজ চিফলি, বর্তমান যে সমস্যাটা সেটা মূলত বিকজ অফ দ্য ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটেটস ওয়িং টু মাইনিং অ্যান্ড লাইনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এবং বর্তমান যে হাতির এই যে উচ্ছেদ হওয়াটা এটা মূলত কী কারণ হয়েছে, খনি খোঁড়ার ফলে হয়েছে এবং উন্নয়নমূলক কার্যকলাপের জন্য হয়েছে। দিস ইজ এ ল্যাক অফ প্রপার সায়েন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, মানে বিজ্ঞানসম্মত বন বিভাগের যে ম্যানেজমেন্ট দপ্তর তার কিন্তু এটা রীতিমতো অভাব। দ্য সি সেড অ্যাডিং দ্যাট, তিনি একথা বললেন, সঙ্গে আরও যোগ করলেন যে পলিটিক্যাল উইল ফেভার দ্য এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ওভার ওয়াইল্ড লাইফ কনজারভেশন। তো তিনি বলছেন যে পলিটিক্যাল লিডার যারা তারা মূলত ওই বন্যপ্রাণী সংরক্ষণের উপর কম গুরুত্ব দেয়, তার থেকে বরং বন্যপ্রাণী যে বাসস্থানগুলো ন্যাচারাল রিসোর্স যেগুলো তার এক্সপ্লয়টেশন হোক, অবমাননা ঘটুক, তার হানি ঘটুক, এগুলোর দিকে তারা বেশি নজর দেয়। এটা না হয়েছে একটা আর্টিকেল থেকে যেটা পাবলিশ হয়েছিল ফ্রন্ট লাইন এই ম্যাগাজিনে 27 ডিসেম্বর 2024 সালে। এমসিকিউগুলো মন দিয়ে শোনো। একের দাগে এলিফ্যান্টস ইন ছত্তিশগড় আর ফোর্সড আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু, এই প্রথম অপশানটাই উত্তর হবে লার্জ স্কেল মাইনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন দ্য ফরেস্ট রিজিয়ন।
মানে ছত্তিশগড়ে হাতিদের এই যে স্বাভাবিক বন থেকে বেরিয়ে আসাটা এটা কিসের কারণে হচ্ছে না প্রচুর পরিমাণে খনি খোঁড়ার কারণে হচ্ছে এবং বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পের বাস্তব রূপায়নের কারণে হচ্ছে। আমরা দুইয়ের দিকে যাবো, দ্য লাস্ট মাইগ্রেশন ইজ এ, যে লাস্ট মাইগ্রেশন প্রথম লাইনে পেয়েছিলাম সেটা জিনিসটা কি না সেটা একটা শর্ট ফিল্মের নাম, অপশন নাম্বার বি শর্ট ফিল্ম। আর তিনের দাগে আছে ইন 2024 দ্য নাম্বার অফ দ্য এলিফ্যান্ট ডায়েড ডিউ টু দ্য ইলেকট্রিকিউশন ওয়ার, শুধু 2024 সালে কারেন্টের শক খাওয়ার ফলে কটা হাতির মৃত্যু হয়েছিল? উত্তর হচ্ছে 13খানা হাতির, 13, অপশন নাম্বার সি। চারের দাগে আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফ্যান্ট পপুলেশন ছত্তিশগড় কন্টেন্স 1%, গোটা ভারতে যত হাতির জনসংখ্যা রয়েছে তার মাত্র 1% আছে ছত্তিশগড়ে। পাঁচে দাগে ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট ইনফর্মস দ্য নাম্বার অফ এলিফ্যান্টস ডায়েড ইন দ্য লাস্ট 6 ইয়ার্স ইজ, যে ছত্তিশগড়ে বন বিভাগ এবং জলবায়ু দপ্তর তারা জানিয়েছে গত 6 বছরে ছত্তিশগড়ে মোট কতটা হাতি মরেছে? উত্তর হচ্ছে টেক্সটে বলা আছে 80%, এখানে 80% তো অপশান নেই, শুধু একটা 80 আছে, 80 আছে, কিন্তু আমরা 80% দেখতে পাচ্ছি না, তাই মারবো না এটা। তো 80% যেহেতু অপশানে পেলাম না তাই আমরা নান অফ দ্য অ্যাবাভ, এদের মধ্যে কোনো উত্তরই সঠিক নয়, সেই অপশানে যাবো নান অফ দ্য অ্যাবাভ। ছয়ের দাগে এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ অফেন কজড বাই, মানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক যে সম্পদ তার যে এক্সপ্লয়টেশন হচ্ছে মানে ধ্বংস হচ্ছে, এটা মূলত কী কারণে হচ্ছে না এটা মূলত পলিটিক্যাল লিডারদের কারণে হচ্ছে, রাজনৈতিক নেতাদের কারণে হচ্ছে। এবার আমরা ট্রু ফলসে যাবো, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন আছে ফ্রম দ্য ওল্ড এজ ট্রাইবাল পিপল অ্যান্ড দ্য টাস্কার্স হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজিয়ন, সে অনেক আগে থেকে আদি অনন্তকাল থেকে সাঁওতাল উপজাতিরা এবং হাতিরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই এলাকায় বাস করতো। অবশ্যই ঠিক, এখন বাস করতে পারে না, আগে কিন্তু বাস করতো, তাই ট্রু টি লিখলাম। সাপোর্টিং এই বাঁকড়া তুলবে এই আন্ডারলাইন করা অংশটা, টাস্কার্স অ্যান্ড ট্রাইবাল পিপল হ্যাভ কো এক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ, এটা দিয়ে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বরে বলা আছে মাইক পান্ডে ওয়াজ এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, মাইক পান্ডে হচ্ছে স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের মেম্বার একজন, কথা ভুল, কারণ সে একটা শর্ট ফিল্ম মেকার, তাই এফ লিখলাম। সাপোর্টিং একদম প্রথম লাইনটা লিখবে দ্য লাস্ট মাইগ্রেশন অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে। 3-এর দাগে বলেছে দ্য এলিফ্যান্টস অ্যাজ ডিপিক্টেড ইন দ্য লাস্ট মাইগ্রেশন ডিড নট কেয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড আদার হিউম্যান রেজিস্ট্যান্স হোয়াইল মেকিং দেয়ার জার্নি, অ্যাকচুয়ালি হাতিরা যেমনটা লাস্ট মাইগ্রেশনে বলা আছে, তো তারা বন্যপ্রাণী এবং হিউম্যান রেজিস্ট্যান্স মানুষের দ্বারা প্রতিরোধ এগুলোকে তোয়াক্কা না করে তাদের জার্নি করেছে, অবশ্যই ঠিক, ট্রু টি লিখলাম। সাপোর্টিং এই ব্র্যাকেট দেওয়া অংশটা লিখবে দ্য জার্নি অফ দ্য এলিফ্যান্টস ফ্রম বিহার টু ছত্তিশগড় ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফিয়ারেন্স অ্যালং দ্য ওয়ে, দ্য জার্নি থেকে দ্য ওয়ে পর্যন্ত, এটা আমাদের 3 নম্বর সাপোর্টিং স্টেটমেন্ট। 4-এর দাগে আছে দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য পেডিকামেন্ট অফ এলিফ্যান্টস ইন বিহার, তো অ্যাকচুয়ালি এই প্যাসেজে বলা হয়েছে বিহারের যে হাতিগুলোর কী করে ক্ষতি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটা সম্পর্কে বলা হয়েছে, কথাটা ভুল, এটা ছত্তিশগড়ের হাতির সম্পর্কে বলা হয়েছে, তাই ফলস, এফ লিখলাম। সাপোর্টিং এ এই বাক্য লিখবে এ ফার মোর ট্র্যাজিক রিয়ালিটি ইজ আনফোল্ডিং ইন ছত্তিশগড়, তাহলে এ ফার থেকে ছত্তিশগড়। আমাদের এখানে 3খানা কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন আছে হোয়াই ডিড দ্য এলিফ্যান্টস এন্টার ইন্টু হিউম্যান টেরিটরি, মানে হাতিরা মানব বসবাসের জায়গায় কেন ঢুকে পড়ছে? এক্ষেত্রে উত্তরটা একটু বড় হবে, এই অ্যাজ থেকে শুরু করবে, অ্যাজ দ্য ফরেস্টেড রিজিয়নস অফ দ্য স্টেট সাকাম্ব টু দ্য অনগোয়িং পুশ, এখান থেকে শুরু করবে, অ্যাজ দ্য ফরেস্টেড থেকে শুরু করে এই প্যারা পুরো শেষ পর্যন্ত নেবারিং স্টেটস পর্যন্ত, তাহলে অ্যাজ দ্য ফরেস্টেড রিজিয়নস থেকে শুরু করে নেবারিং স্টেট পর্যন্ত, এটা আমাদের সি 1-এর দাগের উত্তর। সি 2-এর দাগ আছে হোয়াট ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডেলিনিয়েট, অ্যাকচুয়ালি দ্য লাস্ট মাইগ্রেশন এই মুভিতে কি বলা হয়েছে? সেক্ষেত্রে প্রথম 3 লাইন লিখবে দ্য লাস্ট মাইগ্রেশন অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং, এখান থেকে শুরু করে অ্যালং দ্য ওয়ে পর্যন্ত 3 লাইন পুরো তুলবে, দ্য লাস্ট মাইগ্রেশন থেকে অ্যালং দ্য ওয়ে পর্যন্ত, এটা আমাদের সি 2-এর দাগের উত্তর। সি 3-এর দাগ আছে হোয়াট অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফ্যান্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট, মিতু গুপ্তার মতে মানুষের সঙ্গে হাতির যে সংঘর্ষ এর মেন কারণটা কি? উত্তরে লিখবে মিতু গুপ্তা এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড সেড দ্য কারেন্ট ক্রাইসিস ইজ চিফলি, মানে মিতু গুপ্তা থেকে শুরু করবে বিকজ অফ দ্য ফ্র্যাগমেন্টেশন অফ এলিফ্যান্ট হ্যাবিটেটস ওয়িং টু মাইনিং অ্যান্ড লাইনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, তাহলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস পর্যন্ত, এটা আমাদের 3-এর দাগের উত্তর। আমরা এবারে গ্রামার পোর্শনে যাব। প্রথমে কারেক্ট অল্টারনেটিভ বেছে নিতে বলেছে, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। অ্যাজ সাইরেন্স ইকোড across the national capital, emergency response teams sprang into action for coordinated mock drills held at 55 locations in Delhi, এটা হচ্ছে হিন্দু থেকে নেওয়া হয়েছে। 5-এর এ দাগে আর্টিকেল প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ছি, মধ্যে শোনো। এ সিগনিফিক্যান্ট ড্রপ অফ 3 lakh রেগুলার এক্সামিনিস হ্যাজ বিন রেকর্ডেড দ্য স্টেটস ক্লাস 1 বোর্ড এক্সামিনেশন দিস ইয়ার অ্যাকর্ডিং টু দ্য ডাটা শেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে অ্যাকচুয়ালি 3টা শূন্যস্থান থাকার কথা,
নাম্বার দিয়েছে 1×3=3, কিন্তু আমরা দুটো শূন্যস্থান পেলাম, একটাতে দা বসালাম, একটাতে বাই বসালাম। আর ডু অ্যাজ ডাইরেক্টের তিনখানা গ্রামার আছে, একটা আছে দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, মানুষটাকে গুলি করে মারা হলো গতকাল রাতে, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তার উত্তর লিখে দেবো সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট। দুইয়ের দাগে আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল, এটা কমপ্লেক্স করতে বলেছে। আমরা উত্তর লিখবো স্বামী স্টপড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল। আর তিনে দেখা যাচ্ছে আই সেড টু মাই ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখবো আই আস্কড মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার। একটু ছোট ছোট করে লেখা হয়েছে, ঘাবড়ানোর কিছু নেই, আমার কথা শুনে শুনে খাতায় লিখে ফেলো। ফ্রেজাল ভার্ব তিনখানা আছে, প্রথমে আন্ডারস্ট্যান্ড, উত্তর হবে মেক আউট। 2 নম্বরে সাপোর্ট, উত্তর হবে স্ট্যান্ড বাই। আর 3 নম্বরে সিন, উত্তর হবে লুকড আপ। আর 6-এর দাগে ভোকাবুলারি, 4খানা শব্দ আনসিন দিয়ে খুঁজতে বলেছে। 1-এর দাগে এন্ডিউরিং অর ফেসিং আনপ্লেজেন্ট কন্ডিশন অর বিহেভিয়ার উইদাউট শোয়িং ফিয়ার, উত্তর হচ্ছে ব্রেভিং। ফেল টু রেজিস্ট প্রেশার টেম্পটেশন অর সাম আদার নেগেটিভ ফোর্স, উত্তর হচ্ছে সাকাম্ব। আর ইনক্রিজিং র্যাপিডলি, উত্তর হবে এসক্যালেটিং। আর আন্ডারটেকিং এ রিস্কি অর ডেয়ারিং কোর্স অফ অ্যাকশন, একে বলা হয় ভেঞ্চারিং। তো এমনি করে পেজ নাম্বার 127 যে ইংরেজিতে ছিল, তার আমরা সিন আনসিন গ্রামার থরলি ডিসকাস করলাম। সমস্ত পেজই আলোচনা করে দেবো। এই আলোচনাগুলো শুনে নিলে বাড়িতে আর বই খুলে পড়তে হবে না, তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও তো অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজে ভিডিও আপলোড হবে। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।